1942 সালের 23শে নভেম্বর একটা জার্মান টর্পেডো ব্রিটিশ মালবাহী জাহাজ এসএস পেনলোমন্ডের স্টিলের বুক চিরে এফোড় ও ফোড় করে দিল। 53 জন মানুষকে টেনে নিয়ে গেল আটলান্টিক মহাসাগরের সেই জমাট বাঁধা অন্ধকার আর কনকনে ঠান্ডা পানির নিচে। কিন্তু একজন মানুষ সেখান থেকে ফিরে আসতে পেরেছিলেন। তিনি শুধু ভেসেছিলেন না বা অলৌকিক কোনো উদ্ধারের আশায় হাত গুটিয়ে বসে থাকেননি, বরং তিনি সাগরের বিরুদ্ধে একাই যুদ্ধ ঘোষণা করেছিলেন। এটি পুন লিমের টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প। একজন স্টুয়ার্ড যিনি সাগরের সাথে লড়াই করার চরম মূল্য চুকিয়েছিলেন। তার সম্বল ছিল কেবল একটা ফ্ল্যাশলাইটের খাপ, একটা মরচে ধরা পেরেক আর মরতে না চাওয়ার এক অদম্য জেদ। সাগরে বেঁচে থাকা মানেই সাধারণত ভাগ্যের অপেক্ষায় প্রহর গোনা, কিন্তু পুন লিম একে মানুষের সহ্যশক্তির এক চরম পরীক্ষায় রূপ দিয়েছিলেন। পরবর্তী 133 দিনে তার সাথে যা ঘটেছিল তা এতটাই অদ্ভুত যে ব্রিটিশ রয়্যাল নেভি তাদের অফিসিয়াল সার্ভাইভাল ম্যানুয়াল বা টিকে থাকার নির্দেশিকাটি লিখেছিল পুরোপুরি তার এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে। সেই নির্দেশিকার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ানক পদ্ধতি, যা তিনি সাগরের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী হাঙ্গরের রক্ত সংগ্রহের জন্য ব্যবহার করেছিলেন। সেই চরম মুহূর্তটির কথা আমরা খুব দ্রুতই জানতে পারব। 42 সালের নভেম্বরে সেই রাতে সাগর ছিল বিষাক্ত তেলের স্তর আর কালো পানির এক দমবন্ধ করা চাদর। যখন টর্পেডোটা বিস্ফোরিত হল, জাহাজটি মাত্র 2 মিনিটে ডুবে যাওয়ার আগেই পুন লিম ডেক থেকে ছিটকে পানির নিচে তলিয়ে গেলেন। হাড় কাঁপানো ঠান্ডায় তার ফুসফুস যেন জমে গিয়েছিল। বিষাক্ত তেলের ঝাপটায় দম আটকে আসছিল তার। আর সেই খুঁটখুঁটে অন্ধকারে 2 ঘন্টা ধরে তিনি বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শরীরের প্রতিটি পেশি যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল, আর ডুবতে থাকা মানুষগুলোর আর্তনাদ ধীরে ধীরে এক ভয়াবহ নিস্তব্ধতায় মিলিয়ে গেল। ঠিক যখন তার হাত দুটো হাল ছেড়ে দিচ্ছিল, তখনই তিনি শক্ত কাঠের ছোঁয়া পেলেন। ওটা ছিল 8 ফুট লম্বা একটা বর্গাকার কাঠের ভেলা, যা জাহাজ ডোবার সময় ছিটকে বেরিয়ে এসেছিল। তেল মাখা ভারী শরীরটা কোনো মতে টেনে হিঁচড়ে ভেলার ওপর তুললেন তিনি। তারপর কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে পড়ে রইলেন। পরের কয়েকদিন তিনি ছিলেন একেবারে একা। বিশাল আর শান্ত আটলান্টিকের বুকে তিনি ছিলেন ক্ষুদ্র এক বিন্দুর মতো। শুরুতে ভেলাটা তাকে এক ধরনের মিথ্যে নিরাপত্তার আশ্বাস দিচ্ছিল। সেখানে অল্প কিছু রসদ ছিল, কয়েকটা বিস্কিট, এক জগ পানি, সংকেত দেওয়ার জন্য ফ্লেয়ার আর একটা ইলেকট্রিক ফ্ল্যাশলাইট। কিন্তু দিন যত গড়াতে লাগল, সেই রসদও ফুরিয়ে এলো। আটলান্টিকের মাথার ওপর সূর্যটা ছিল এক নিষ্ঠুর চোখের মতো, যা তার শরীরের শেষ বিন্দু পানিটুকুও শুষে নিচ্ছিল। তার ঠোঁট ফেটে চৌচির হয়ে গেল। পানির তৃষ্ণায় জিহ্বা ফুলে যেন শুকনো স্পঞ্জের মতো গলায় আটকে যাচ্ছিল। লোনা পানির ঘর্ষণে সারা শরীরে দগদগে ঘা হয়ে গেল। যখন পানির জগটা শেষ পর্যন্ত খালি হয়ে গেল, শুরু হলো আসল দুঃস্বপ্ন। পানি শূন্যতা মানুষকে পাগল করে দেয়। এটা আপনার দৃষ্টিশক্তি কেড়ে নেয়, আপনার বিবেক কেড়ে নেয় এবং শেষমেশ নাড়ির স্পন্দন থামিয়ে দেয়। কিন্তু পুন লিম সাগরকে জিততে দিলেন না। তিনি একটা লাইফ জ্যাকেট থেকে ক্যানভাস ছিঁড়ে ভেলার ওপর টানিয়ে দিলেন, যাতে মাঝে মধ্যে হওয়া গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টি ধরে রাখা যায়। যখনই ঝড় আসত, তিনি পাগলের মতো সেই মিষ্টি পানি তার খালি ক্যানভাসের জগে ভরে নিতেন। কিন্তু শুধু পানি তার শরীরের ক্ষয় রোধ করতে পারছিল না। ক্ষুধার জ্বালায় তার ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। পায়ের নিচে সাগরের টলটলে পানিতে অনেক মাছ খেলা করছিল, যা তাকে বারবার ক্ষুধার কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু সেগুলো ধরার কোনো উপায় ছিল না। বেঁচে থাকার জন্য তাকেও একজন শিকারী হতে হলো। তিনি ভেলার সেই ফ্ল্যাশলাইটটা ভেঙে ভেতর থেকে তারের স্প্রিংটা বের করে আনলেন। নিজের দাঁত আর ফোসকা পড়া আঙুল দিয়ে
সেই ধাতব তার পাকিয়ে তিনি একটা বড়শি তৈরি করলেন। দড়ির আঁশ ছাড়িয়ে তিনি মাছ ধরার সুতো বানালেন। কাঠ থেকে একটা শামুক জাতীয় প্রাণী খুঁড়ে বের করে সেটাকে টোপ হিসেবে ব্যবহার করলেন। কাজ হলো, তিনি ছোট ছোট মাছ ধরতে শুরু করলেন এবং বিস্কুটের টিনের ধারালো অংশ দিয়ে সেগুলো কাটলেন। কিন্তু ছোট মাছ তার ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট ছিল না। তাকে ভয়ঙ্কর কিছু একটা শিকার করতে হতো, যা তাকে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু সাগরের গভীরের দানবদের মুখোমুখি হওয়ার আগে তাকে আকাশের দানবদের হাত থেকে বাঁচতে হয়েছিল। মাঝে মধ্যে সাগরের গাংচিলগুলো ভেলার চারপাশে উড়ত। পুনলিম মাছের নাড়ি ভুঁড়ি রোদে শুকাতে দিতেন, আর সেই গন্ধে পাখিগুলো আকৃষ্ট হতো। এই পাখিগুলো ধরা ছিল অসম্ভব কঠিন। তিনি কিছু সামুদ্রিক ঘাস সংগ্রহ করে ভেলার ওপর বিছিয়ে দিলেন, যাতে নিজেকে লুকিয়ে রাখা যায়। সেই পচা ঘাসের নিচে তিনি ঘণ্টার পর ঘণ্টা লাশের মতো নিথর হয়ে পড়ে থাকতেন। প্রখর রোদ আর শরীরের ক্ষতকে উপেক্ষা করে তিনি অপেক্ষা করতেন। যখনই কোনো পাখি তোপের লোভে সেখানে নামত, তিনি সাপের মতো ক্ষিপ্রতায় সেটাকে চাপটে ধরতেন। নিজের হাত দিয়ে পাখির ঘাড় মটকে দিতেন তিনি। আগুন জ্বালানোর কোনো উপায় ছিল না, তাই কাঁচা মাংসই ছিল তার খাবার। শরীরকে সচল রাখতে তিনি পাখির রক্ত পান করতেন। এটা ছিল বুনো আর আদিম এক কাজ, কিন্তু হৃদস্পন্দন সচল রাখতে এর কোনো বিকল্প ছিল না। তবে সাগরের নিষ্ঠুরতা এখানে শেষ হয়নি। পাখির রক্ত সাগরের পানিতে মিশে এক ধরনের গন্ধ ছড়িয়ে দিল। খুব দ্রুতই ভেলার চারপাশের পানি হাঙ্গরের আনাগোনায় তোলপাড় হয়ে উঠল। সাধারণ কোনো মানুষ ভয়ে কুঁকড়ে যেত, কিন্তু পুনলিম সেই হাঙ্গরগুলোর দিকে তাকিয়ে শুধু খাবারের উৎসই দেখতে পেলেন। তিনি তার মাছ ধরার সুতোটাকে আরও মজবুত করলেন। ভেলার কাঠ থেকে একটা ভারী পেরেক টেনে বের করলেন এবং জগের তলায় হাতুড়ির মতো পিটিয়ে সেটাকে একটা মরণঘাতী বড়শিতে রূপ দিলেন। সেই বড়শিতে পাখির মাংসের টোপ লাগিয়ে তিনি পানিতে ছুঁড়ে দিলেন। একটা বিশাল হাঙ্গর মুহূর্তেই টোপটা গিলে নিল। দড়িটা টান টান হয়ে পুনলিমের হাতের তালু কেটে রক্তারক্তি হয়ে গেল। শুরু হলো এক অসম লড়াই। তিলে তিলে তিনি সেই দানবটাকে ভেলার কাছে টেনে আনলেন। হাঙ্গরটার মাথা যখনই পানির ওপরে উঠল, পুনলিম তার হাতে থাকা টিনের ধারালো পাত দিয়ে আঘাত করলেন। হাঙ্গরটাকে নিস্তেজ করে ভেলার ওপর টেনে তুললেন তিনি। তারপর সেটাকে চিরে তার যকৃৎ থেকে গরম রক্ত পান করলেন। সেই লোনা রক্তই যেন তার মৃতপ্রায় শরীরে নতুন করে প্রাণ ফিরিয়ে দিল। শারীরিক কষ্টের চেয়েও বড় লড়াই ছিল মনের সাথে। চরম একাকিত্ব মাঝে মধ্যেই মানুষকে মেরে ফেলে। নিজের ভারসাম্য ধরে রাখতে তিনি দড়িতে গিট দিয়ে ক্যালেন্ডার তৈরি করেছিলেন। মাঝে মধ্যে অনেক দূরে বড় বড় জাহাজ দেখা যেত, কিন্তু তার শত আকুতি কারো নজরে পড়ত না। ওপর দিয়ে টহল বিমান উড়ে যেত, কিন্তু কেউ তাকে উদ্ধার করতে এলো না। প্রতিটি ব্যর্থ চেষ্টা তার মনোবল ভেঙে দিচ্ছিল, কিন্তু তার ভেতরে যে বাঁচার আগুন জ্বলছিল তা নেবতে দিলেন না তিনি। 130তম দিনে সাগরের পানির রং বদলে হালকা সবুজ হতে শুরু করল। বাতাসের গন্ধে মাটির ঘ্রাণ পাওয়া যাচ্ছিল। ভেলাটা নিঃশব্দে ভেসে ভেসে আটলান্টিক পাড়ি দিচ্ছিল। 1943 সালের 5ই এপ্রিল, দীর্ঘ 133 দিনের নরক যন্ত্রণার পর, ব্রাজিলের জেলেরা আমাজন নদীর মোহনার কাছে একটা কাঠের ভেলা দেখতে পায়। তারা সেখানে এমন একজন মানুষকে দেখতে পেলেন যার শরীর ছিল ক্ষতবিক্ষত, কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি তখনও নিজের পায়ে দাঁড়াতে পারতেন। তার এই সফর সাগরের বিরুদ্ধে এক অসম যুদ্ধের দলিল, যা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যদি হার না মানে, তবে সাগরও তাকে ডোবাতে পারে না। Almost gone.